সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রসঙ্গ বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে সাধারণত আমরা নদ নদী নিয়ে কথা বলি নদীর মানুষকে নিয়ে, কথা বলি নৌযান নিয়ে। আজকেও আমরা সেই একই বিষয় নিয়ে কথা বলবো। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল নৌ নিরাপত্তা সপ্তাহ, আর স্বাভাবিকভাবেই আমাদের আজকের অতিথি প্যানেল আমরা সেভাবে সাজিয়েছি। আমার সাথে আছেন নৌ পরিবহন অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ইসলাম, আমার সাথে আছেন বুয়েটের নৌযন্ত্র ও নৌযান বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মীর তারেক আলী, এবং আমার সাথে আছেন মোহাম্মদ নিজামউদ্দিন, নিজাম শিপিং লাইন্স। আরেকটু যদি পরিচয় করিয়ে দেই, সদরঘাটে যে অ্যাডভেঞ্চার জাহাজগুলো দেখতে পান এগুলোর স্বত্বাধিকারী তিনি, এবং তিনি এফবিসিসিআই এর সম্মানিত পরিচালক। আমি মোহাম্মদ নিজামউদ্দিন সাহেবকে দিয়েই শুরু করব। আপনারা তো এই যে নৌযানগুলো পরিচালনা করছেন, আপনার মালবাহী নৌযানও আছে, যাত্রীবাহী নৌযানও আছে। এই যাত্রীবাহী এবং মালবাহী নৌযান পরিচালনায় আপনারা কি কি সমস্যার মুখোমুখি হন? আমাদের অভিজ্ঞতা থেকে যেটা বর্তমানে আসছে, যে আসলে বর্তমানে নৌ পরিবহন মন্ত্রণালয় যথেষ্ট সোচ্চার, সেই বিষয়ে আমাদের যথেষ্ট আমরা সাপোর্ট পেয়ে থাকি। আগের থেকে অনেক আমাদের বেটার হয়েছে, আমরা এখন নৌ রুটে নিরাপদে চলাচল করতে পারছি। আমাদের মূল সমস্যাটা হচ্ছে বাল্কহেড নিয়ে। যে বাল্কহেডগুলো রাতে চলে, এটা আমাদের চাঁদপুরের মোহনা থেকে একদম আপনার শেষ প্রান্ত হরিমাপ ঘাট পর্যন্তই ম্যাক্সিমাম থাকে, এবং সেখানে আমাদের এই যাত্রীবাহী প্যাসেঞ্জারের জন্য খুবই ভয়ানক এবং বিপজ্জনক। কারণ তাদের অনেক সময় সিগন্যাল লাইট থাকে না, অদক্ষ মাস্টার হেল্পার, মাস্টার তো প্রশ্নই আসে না, যে তারা হেল্পার দিয়ে বা ড্রাইভার দিয়ে এদেরকে দিয়েই পরিচালনা করা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের যথেষ্ট আমরা বিভ্রান্তিতে আছি, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই ব্যাপারে আমি মনে করি যে আমাদের ডিজি শিপিং এবং আমাদের আইডব্লিউটিএ অথরিটি চেয়ারম্যান মহোদয় যৌথভাবে যদি তারা মনিটরিং করে আমাদের সেই নিরাপত্তাটা বিধান করে, এবং সেখানে নৌ পুলিশকে সম্পৃক্ত করা যেতে পারে। ডক্টর মীর তারেক আলী, এই যে আমাদের নিজামউদ্দিন সাহেব বললেন যে বাল্কহেড একটা বড় সমস্যা, এই বাল্কহেড নিয়ে তো আপনি প্রায়ই কথা বলেন। তো এগুলো তো গিয়ার নাই, কিছু নাই, কিভাবে কি চলে আসলে আমি নিজে বুঝি না। এই ব্যাপারে আপনার সাজেশন কি? ধন্যবাদ। আমাদের নৌপথে যে সমস্ত নৌযান চলাচল করে তার মধ্যে বেশ কয়েকটি নৌযান খুব বিপজ্জনক, এবং এদের মধ্যে বাল্কহেড বা বালিবাহী নৌযান সেটি হচ্ছে সবচেয়ে বেশি বিপজ্জনক। যদিও সার্কুলারে বলা আছে যে এরা হচ্ছে দিনের বেলা চলাচল করবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এরা রাতের বেলাও চলাচল করে, এবং রাতের বেলা এরা যখন চলে এদের বাতি টাতি নেভিগেশনের লাইট ঠিক মতো থাকে না, এবং যার কারণে রাতের বেলা যে সমস্ত যাত্রীবাহী হঠাৎ করে ব্রেক করতে পারে, মানে গতি কমাতে পারে, এরকম কিছু আছে এদের? আমার তো মনে হয় তাও নেই, সেরকম বোধ ঠিক মতো নেই। কারণ এগুলো হচ্ছে চেক করার কথা হচ্ছে, কারণ এই নৌযানগুলো কিন্তু আমাদের ডিপার্টমেন্ট অফ শিপিং এর যারা সার্ভেয়ার আছেন তারা কিন্তু এই নৌযানগুলোকেও কিন্তু সার্ভে করে থাকেন। তো সার্ভে করার সময় আসলে এই যন্ত্রপাতিগুলো বা এই মেশিনারিজগুলো চেক করার কথা আর কি। কমরেড সৈয়দ আরিফুল ইসলাম, এই যে বাল্কহেড নিয়ে কথা হলো, আমি দেখেছি যে আপনি ডিজি শিপিং আসার পরে অনেক অনিয়ম দূর হয়েছে, এবং নতুন নতুন অনেক সিস্টেম আপনি চালু করেছেন, যার দ্বারা এখানে একটা গতি এসেছে। বাল্কহেড গুলোর ব্যাপারে কবে গতি আসবে? আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বাল্কহেডের ব্যাপারে যে অভিযোগগুলি শুনেছি, এই অভিযোগগুলির পুরাটাই সঠিক এই কারণে যে আমরা বাল্কহেড যেগুলি পরিচালিত হয়, এই বাল্কহেডগুলির নদীতে প্রয়োজনীয়তা আছে বলেই চলে। এরা বিভিন্ন জায়গা থেকে বালু পরিবহন করে, অথবা ইট পরিবহন করে, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল পরিবহন করে, এবং এরা ওই সকল জায়গাতেই চলাচল করে যে সকল জায়গাতে আমাদের প্রচলিত নৌযান চলতে পারে না। যেহেতু প্রচলিত নৌযান ওই সমস্ত এলাকায় যেতে পারে না, এই জন্য খুবই শ্যালো ড্রাফটের এই সকল নৌযানের প্রয়োজন আছে, এবং আপনি জানবেন যে বর্তমানে ড্রেজিং কার্যক্রমের সাথেও এগুলোর কিছুটা সম্পৃক্ততা আছে, এবং এরা বালু পরিবহন করে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যায়। এদের যে একটা রিকোয়ারমেন্ট আছে সে ব্যাপারে হয়তো কারোরই সন্দেহ থাকার কথা না। এই ধরনের বাল্কহেডের পরিমাণ প্রায় 10,000 আছে। এই 10,000 বাল্কহেডের মধ্যে কিছু বাল্কহেড আছে যাদের রেজিস্ট্রেশন আছে, কিছু বাল্কহেডের রেজিস্ট্রেশন নাই। রেজিস্ট্রেশন যে তাদের নাই, যে তার কিছু কারণও আছে, সে কারণগুলো আমরা কোনো এক সময় হয়তো আরো বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো। বাল্কহেড চলাচলের ক্ষেত্রে তাদেরকে একটা রিজিয়ন ভিত্তিক চলাচলের কথা, যে তার যে রিজিয়নের বাল্কহেড তারা সেই রিজিয়নে চলবে, এবং তারা তার ওই এলাকার বাইরে পরিবাহিত হবে না।
আবার আরেকটা বিষয় আপনার যেটা আসছে, আপনি প্রশ্ন করেছেন যে এগুলোকে সঠিকভাবে থামানো যায় কিনা, ব্রেক করা যায় কিনা। আসলে কোনো নৌযানে এরকম ব্রেকিং সিস্টেম নাই। প্রত্যেকটা নৌযানের ব্রেকিং সিস্টেমটা হচ্ছে যে তাকে চলতে চলতে তাকে থামাতে হবে এবং তাকে বুঝতে হবে যে কতটুকু দূরত্ব গেলে সে থামতে পারে। প্রত্যেকটা নৌযানের ক্ষেত্রে আপনি যদি আন্তর্জাতিক যে আছে কলিশন রেগুলেশন আছে, সেখানে বলা আছে যে একটা সেফ স্পিড বলে একটা কথা আছে। সেফ স্পিড হচ্ছে সেই স্পিড যে স্পিডে থাকলে আপনি প্রয়োজন অনুযায়ী দ্রুততার সাথে জাহাজটিকে থামাতে পারেন, সেটা হচ্ছে সেফ স্পিড। এখন এই সেফ স্পিডটাকে জাহাজটাকে থামাতে হলে আপনার এক ধরনের রিভার্সিবল গিয়ার থাকা প্রয়োজন। কোনো কোনো ক্ষেত্রে হয়তো এই জাহাজগুলোর রিভার্সিবল গিয়ার ছিল না এবং এই কারণে তাদের দুর্ঘটনার পরিমাণটা অনেক বেশি ছিল। আমরা নৌপরিবহন অধিদপ্তরের পক্ষ থেকে মাসিক ভিত্তিতে একটা ক্যাম্পেইন করে থাকি এবং অভিযান পরিচালনা করি এবং এই সকল জাহাজগুলোকে সকলেই যেন রিভার্সিবল গিয়ার থাকে সেটা নিশ্চিত করার ব্যবস্থা করছি এবং প্রতি মাসে আমাদের রেসপন্স অনেক ভালো এবং ধীরে ধীরে সকল জাহাজেই এই রিভার্সিবল গিয়ার প্রতিষ্ঠিত হবে, তারা ব্যবহার করবে এবং এটার ব্যাপারে বাধ্যবাধকতা আছে, তখন এটা আমরা নিয়ন্ত্রণ আনতে পারবো। আর বাল্কহেডকে দিনের বেলা চলার জন্যই বলা আছে, রাতের বেলা চলাচল করার কথা না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তারা আইনের ব্যত্যয় ঘটাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে তারা এই যে ধরনের নির্দেশনা তাদেরকে দেওয়া আছে সেই নির্দেশনা ওনারা মানছেন না। আমরা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে বাল্কহেডের মালিক যারা আছে তাদেরকে সচেতনতার মাধ্যমে তাদেরকে একটা রেগুলার ভিত্তিতে আমরা মেসেজ দিচ্ছি। আপনি এখন জানবেন যে বর্তমানে আমাদের দেশে ঝড়ো মৌসুম চলতেছে। এই মৌসুমী আবহাওয়ার মধ্যে যে কোনো একটা বড় জাহাজের পক্ষে চট করে তার গতি পরিবর্তন করা বা একটা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘোরানো, এটা অনেকটা অসুবিধা হয়, কিন্তু ছোট জাহাজের পক্ষে এটা ততটাই সহজ। এই কারণে আমরা ছোট জাহাজকে বলবো যেন তারা বড় জাহাজের রাস্তাটাকে পরিহার করে চলে এবং এই ধরনের যার যেখানে চলার কথা সে যেন সেখানে চলে এবং এই ধরনের একজন যেন আরেকজনের প্রতি নিরাপত্তার হুমকি না হয়, এই নির্দেশনাটা আমরা দিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। জনাব নিজামুদ্দিন, সম্প্রতি তো নৌ নিরাপত্তা সপ্তাহ পালিত হলো। এই নৌ নিরাপত্তা সপ্তাহ নিয়ে আপনারা লঞ্চ মালিকরা, সাধারণ জনগণ এবং আপনার সহযোগী যারা আছে তাদেরকে কতটা সচেতন করেছেন? আইডব্লিউটিএ অথরিটি এবং নৌপরিবহন মন্ত্রণালয় যৌথভাবে আমাদের বিভিন্ন পোর্টে আপনার নৌ নিরাপত্তা সপ্তাহ পালন করছে, ইয়ার পালন করছে। আমরা সেগুলোর সঙ্গে আমরা পার্টিসিপেট করতেছি লঞ্চ মালিকরা এবং তাদের নির্দেশনাটাকে আমরা মেনে চলছি। আমার মনে হয় যে আমাদের ডিজি মহোদয় যথেষ্ট উনি অগ্রণী ভূমিকা রেখেছেন। বিগত দিনে ওনাদের এই অগ্রণী ভূমিকার কারণেই আজকে অনেক মানে পরীক্ষাবিহীন অনেক মাস্টাররাও এসে জাহাজে চান্স পেত, এখন আর সেগুলো পাচ্ছে না। ওনাদের সময় এই যে সেক্টরটা থেকে ম্যাক্সিমাম দুর্নীতি শেষ হয়ে গেছে। তারা এখন অনলাইনে মাস্টারদের পরীক্ষা রেজাল্ট দিচ্ছে, অনলাইনে মাস্টারদের প্রতি বছরের যেটা নবায়ন, জাহাজ নবায়ন, এগুলো সবকিছু সব অনলাইনেই এখন চালু করে দিয়েছেন। এটা আমরা বলবো যে আমাদের ডিজি শিপিং এর যথেষ্ট অবদান এবং আইডব্লিউটি এর অবদান। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে নৌ নিরাপত্তার বিষয়ে যে এর আগে আপনি দেখেছেন যে 2-4 বছর আগেও অনেক লঞ্চ দুর্ঘটনা কবলিত হয়েছে, এখন দুর্ঘটনা অনেক হ্রাস পেয়েছে, এখন নাই বললেই চলছে আল্লাহর রহমতে। তারপর অ্যাক্সিডেন্ট দু একটা হতে পারে বা সাংঘর্ষিক কারো সঙ্গে হতে পারে, বাট সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক বা অনাকাঙ্ক্ষিত এরকম হতে পারে। তবে আমরা অ্যাওয়ারনেসটাকে খুব গুরুত্ব সহ এবং আমাদের নৌ সেক্টরটাকে আমরা খুব গুরুত্বপূর্ণভাবে দেখছি যে আসলে দেখেন আপনি বাসের থেকে বা অন্যান্য পরিবহনের চেয়ে আমাদের নৌ সেক্টরটা, নৌ পরিবহনটা মালবাহী বলেন যাত্রীবাহী বলেন সব দিক থেকেই সাশ্রয়, নিরাপদ। এই নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর সঙ্গে আমরা এফবিসিসিআই এবং আমাদের যে লঞ্চ মালিক সমিতি সংস্থা যেগুলো আছে সবাই মিলে আমরা যৌথভাবে এর সঙ্গে আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছি এবং আগামী দিনে আমরা কাজ করে যাব তাদের সঙ্গে যৌথভাবে। আপনাদের যে লঞ্চ, এগুলোতে যে লাইফ জ্যাকেট থাকার কথা, বয়া থাকার কথা এবং অন্যান্য সরঞ্জাম থাকার কথা, আবার এই জাহাজ চালানোর জন্য প্রশিক্ষিত সারেং থাকার কথা, খালাসি থাকার কথা, এগুলো কি ঠিকঠাক মতো আছে? অবশ্যই এগুলো ঠিকঠাক মতন আছে এবং প্রশিক্ষণ প্রাপ্ত প্রথম শ্রেণীর মাস্টার দিয়ে আমরা জাহাজ পরিচালনা করে থাকি এবং আমাদের লাইফ বয় আছে এবং আপনার সেফটি জায়গায় দরকার আমাদের নৌপথে চলার জন্য। একদম ফিটনেস ছাড়া কোনো জাহাজ সদরঘাট থেকে ছাড়ার কোনো উপায় নেই এবং সেখানে একজন সার্ভেয়ার এবং সেখানে পোর্ট অফিসার, পোর্ট অথরিটি, সংশ্লিষ্ট নৌ মিটার সহ সংশ্লিষ্ট সবাই এখানে জড়িত এবং প্রত্যেকটা ভয়েস নিয়ে যাওয়ার পূর্বেই সেটাকে মনিটরিং করা হচ্ছে।
যে জাহাজটা সঠিকভাবে যাচ্ছে কিনা। ডক্টর মীর তারেক আলী, আপনি তো এই খাতের একজন গবেষক, আপনি সারাক্ষণই এটা নিয়েই লেগে আছেন। আপনার কাছে কি তথ্য আছে যে এই যে আমাদের যে জাহাজগুলো এগুলো ঠিকঠাক মতো সারেং আছে কিনা, ঠিকঠাক মতো বয়া আছে কিনা, লাইফ জ্যাকেট আছে কিনা, এবং এরা যে যখন যাত্রা শুরু করে তখন কিন্তু দুটো লঞ্চ অনেক সময় দেখা যায় যে প্রতিযোগিতামূলক ভাবে চলে, এবং এই প্রতিযোগিতামূলক ভাবে চলতে গিয়ে অনেক সময় কিন্তু দুর্ঘটনা ঘটিয়ে বসে। আপনি কি মনে করেন? আইনগত দিক দিয়ে আপনি বলতে পারেন একটা নৌযানে যখন সার্ভে সনদ থাকে সে বলতে পারে যে আমার তো ফিটনেস সনদ আছে, কিন্তু আমরা যদি একটু এটা ভেতরে যাই যে প্রক্রিয়ায় তারা সার্ভে সনদটা পেয়ে থাকে, আমাদের দেশে এখন বর্তমানে রেজিস্টার্ড নৌযানের সংখ্যা প্রায় 14,000 এবং প্রতি বছর সার্ভে করে এরকম নৌযানের সংখ্যা প্রায় 8,000-এর মতো, কিন্তু সার্ভে করার জন্য যারা আছেন সেই সংখ্যাটি খুবই কম। মাত্র 4 জন সার্ভেয়ার এই 8,000 নৌযানের সার্ভে করে থাকেন। এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের নৌযান আছে, এখানে প্যাসেঞ্জার ভেসেল আছে, এখানে বালিবাহী নৌযান আছে, অয়েল ট্যাঙ্কার আছে, কার্গো ভেসেল, সব ধরনের নৌযান আছে। এবং এটা স্বাভাবিক যে 4 জন সার্ভেয়ারের পক্ষে আমাদের প্রায় 8,000 নৌযান বছরে সঠিকভাবে আমাদের বিধিতে ISO 1976-এ যেভাবে বলা আছে যে একজন সার্ভেয়ার একটা নৌযান সার্ভে করার জন্য যে সমস্ত বিষয় দেখবে প্রায় 22টির মতো আইটেম আছে, এবং এই আইটেমগুলির মধ্যে অনেকগুলো আছে যে মেশিনারি তাকে চালিয়ে দেখতে হবে। এবং স্বাভাবিক যে একজন সার্ভেয়ারের পক্ষে বা 4 জন সার্ভেয়ারের পক্ষে এতগুলো নৌযানের সার্ভে আমাদের বিধিতে যেভাবে বলা আছে সেভাবে আসলে পালন করা সম্ভব নয়। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, সার্ভের সংখ্যা অবশ্যই বাড়াতে হবে, এবং শুধু সার্ভের সংখ্যা বাড়ালে হবে না, এখন যেই পদ্ধতিতে সার্ভে হচ্ছে এটাও কিন্তু সংস্কার করতে হবে, অর্থাৎ বিধি অনুযায়ী তারা ঠিকমতো সার্ভে করছে কিনা এটাও কিন্তু তদারক করা দরকার আছে। এরপরে আমরা আসি যে আমাদের নৌযানগুলো যারা চালাচ্ছেন ড্রাইভার এবং মাস্টার, তাদের যেভাবে নিয়োগ দেওয়া হয় সেখানেও আমরা পত্রিকায় মাঝে মধ্যে দেখি যে এ ব্যাপারে একটু স্বচ্ছতার একটু অভাব আছে, এবং তাদের যে পরীক্ষা নেওয়া হয় বা অন্যান্য সিস্টেম এগুলোর মধ্যে মাঝে মধ্যে পত্রিকাতে রিপোর্ট আসে। এখন আমার কথা হচ্ছে যে বর্তমানে আমরা কিন্তু আমাদের নৌযানগুলো কিন্তু অনেক আধুনিকায়ন করা হচ্ছে। আমাদের এখন ঢাকা বরিশালে যে সমস্ত নৌযান চলে সেখানে কিন্তু লিফট আছে, এবং এখানে অনেক আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করা হচ্ছে, নেভিগেশন ইকুইপমেন্ট। তো আমাদের যারা এখন ড্রাইভার মাস্টার আছেন তাদেরকেও কিন্তু এই আধুনিক যন্ত্রপাতি তারা যাতে ব্যবহার করতে পারেন সেই ব্যাপারে তাদের কিন্তু তাদের যে প্রশিক্ষণ সেটা কিন্তু আরো আপগ্রেড করা দরকার। এরপরে আসি আমরা লাইফ সেভিং অ্যাপ্লায়েন্সেস। আপনি দেখবেন যে বাইরে যখন আমার বিদেশে যখন একটা নৌ দুর্ঘটনা হয় আপনি দেখবেন যে নৌযানটি কাত হয়ে ভেসে আছে, কিন্তু আমরা আমাদের এখানে যে লঞ্চগুলি দুর্ঘটনায় পড়ে আর কি, আপনি খুব কম ক্ষেত্রে দেখবেন যে নৌযানটি কাত হয়ে আছে। আপনাকে একটা নৌযান যখন ডিজাইন করবেন আপনাকে অবশ্যই ডিজাইনটা তো আর এই ডিজি শিপিং বা লঞ্চ মালিকরা করে না, সেটা আপনারাই করেন। জি জি অবশ্যই, এই দায়িত্ব আপনাদের নিতে হবে। আচ্ছা, এই ব্যাপারে আমি বলছি যে আমাদের এখানে আমরা কিন্তু বলছি যে পিনাক 6 দুর্ঘটনার পরে কিন্তু বলা হয়েছিল যে আমাদের সানকেন ডেক যে ভেসেলগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যাবে, নতুন নৌযানের তো অনুমতি দেওয়া হবে না, আর এক্সিস্টিং যেগুলো আছে এগুলো আস্তে আস্তে চলে যাবে। এবং সানকেন ডেক ভেসেল কিন্তু কখনোই একটা যাত্রীবাহী নৌযান সেরকম রুটের ক্ষেত্রে হতে পারে না। এটা হতে পারে শান্ত যদি নদী হয় তাহলে ঠিক আছে, কিন্তু এরা যে সমস্ত মানে রুটে চলে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো কখনোই প্রযোজ্য নয়। তো আমরা আশা করছি যে এগুলো ধীরে ধীরে উঠে যাবে, এবং আমাদের দেশে কিন্তু এখন বেশ বড় আকারের লঞ্চ তৈরি হচ্ছে, এবং এইগুলো তৈরির ব্যাপারে আসলে সরকার থেকে আরো উদ্যোগ নিতে হবে যে ছোট ছোট নৌযানগুলো আসলে ঝুঁকিপূর্ণ এগুলোকে সরিয়ে ফেলতে হবে। আমি লাইফ সেভিং অ্যাপ্লায়েন্সের কথা যেটা আমি আপনার কাছে আরেকবার শুনবো, কারণ যে কথাগুলো বললেন সেই কথাগুলোর উপরই আমি কমরেড সৈয়দ আরিফুল ইসলামের একটু মন্তব্য নিতে চাই, তার সাথে একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে যে আসলে আপনার যে সাংগঠনিক কাঠামো, আমাদের ডিজি শিপিং এর যে অর্গানোগ্রাম, এটা তো আসলে খুবই অপ্রতুল। এই অপ্রতুল যে সাংগঠনিক কাঠামো সেটা কখন বেড়ে যাবে, মানে আরো তো অনেক লোক দরকার, কারণ এই যে এত সেট আপ এগুলোকে ঠিকঠাক মতো চালাতে অনেক লোক দরকার। আপনি কি মনে করেন? ধন্যবাদ। আমি আসলে সবগুলি বক্তব্যকে আমি একটু অ্যাড্রেস করবো। এখানে অনেকগুলো বিষয় আসছে। যে প্রথমেই আপনি জানতে চেয়েছেন যে আমাদের নৌ নিরাপত্তা সপ্তাহের যে কার্যক্রমগুলি আমরা করেছি তার মধ্যে আমরা কি করছি, এটার থেকে আমরা কি অ্যাচিভ করতে চাচ্ছি। এবারে নৌ নিরাপত্তা সপ্তাহটা আমাদের 30 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত বিস্তারিত ছিল, এবং এই সময়ের মধ্যে আমরা অনেকগুলি কার্যক্রম নিয়েছি।
এর আগে থেকেই আমরা আসলে এই কার্যক্রমটা শুরু করি, যেটার মাধ্যমে সারা বাংলাদেশে যে সকল জায়গাতে আমাদের অফিস আছে এবং যে সকল জায়গাতে নৌযান পরিচালিত হয় সেই সকল জায়গাতে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে একটা জনসচেতনতার সৃষ্টি করেছি এবং মাস্টার ড্রাইভার যারা সত্যিকারে এই জাহাজগুলোকে পরিচালনা করেন তাদেরকে এই দুর্ঘটনা সংক্রান্ত বিষয়াদি তাদের সাথে আমরা আলোচনা করেছি, তাদের অভিজ্ঞতাকে আমরা শেয়ার করেছি এবং তাদেরকে আমাদের পক্ষ থেকেও বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছি। আমরা বিভিন্ন জায়গাতে আমাদের সার্ভেয়ারদেরকে পাঠিয়েছি। এর পাশাপাশি আমরা আরো অনেকগুলি অনুষ্ঠান যেগুলো আমরা আলোচনা সভা, মালিক সমিতি বা সমাজে এই সকল বিষয় নিয়ে যারা গবেষণা করেন তাদেরকে নিয়ে আমরা আলোচনা করেছি এবং নৌ নিরাপত্তা সম্পর্কে সকলকে একটা সম্যক ধারণা দেওয়ার একটা বন্দোবস্ত আমরা করেছি যাতে সকলেই সচেতনতার সাথে নৌযান পরিচালনা করেন। এর পাশাপাশি আমরা দু একটা বিষয় না বললেই না, যেমন একটা বিষয় আসছে আমাদের সার্ভে বিষয়টা, সবসময় এই বিষয়টা খুবই আলোচিত হয় যে সার্ভে আমরা কিভাবে করছি বা কেন করছি এবং এটার আমাদের কতখানি সক্ষমতা আছে, এই বিষয়টা অনেক আলোচিত হয়। আমি এই বিষয়টাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে সার্ভে আসলে একটা, সার্ভেটার অর্থটা কি? সার্ভে মানে আমি একটা পরীক্ষা করার মাধ্যমে দেখতেছি যে এই জাহাজটা সঠিক আছে কি নাই। সার্ভের পাশাপাশি যেখানে সবচেয়ে বড় যে দায়িত্বটা দরকার সেটা হচ্ছে যেই লোকটি জাহাজটা পরিচালনা করেন, জাহাজের মাস্টার ড্রাইভার বা যারা আছেন জাহাজের মালিক, একটা কোনো জাহাজের মধ্যে যদি কোনো ধরনের দুর্ঘটনা সংঘটিত হয় বা কোনো একটা ইঞ্জিন হোক বা কোনো একটা অ্যাপ্লায়েন্সেস, লাইফ সেভিং অ্যাপ্লায়েন্সের যদি কোনো স্বল্পতা থাকে, এই স্বল্পতাটা সার্ভেয়ার 1 বছর পরে জানতে পারবে ওখানে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট সঠিকভাবে আছে কি নাই। একজন সার্ভেয়ার অনেকদিন 1 বছর পরে সে যখন সার্ভেতে যাবে তখন জানতে পারবে, অথবা যদি সারপ্রাইজ কোনো চেক হয় তাহলে জানতে পারবে। কিন্তু যিনি মালিক, যিনি পরিচালনা করছেন জাহাজটি, যে জাহাজের অপারেটর যা এটাকে পরিচালনা করছেন, তারা কিন্তু তাৎক্ষণিকভাবে এটা জানতে পারেন এবং এটা তাদের দায়িত্ব হচ্ছে এটাকে সঠিক পজিশনে নিয়ে আসা। আর সার্ভেয়ার আমাদের যে প্রচলিত যে সার্ভেগুলো আমরা করে থাকি, হ্যাঁ আমরা একটা তথ্য পেলাম যে উনি বললেন যে 8,000 জাহাজের এগেনস্টে আমার সার্ভেয়ার 4 জন, ধরে নিলাম আমার 8,000 জাহাজের এগেনস্টে 4 জন, আমাদের অন্য কিছু লোকজনকেও আমরা এখানে নিয়োজিত করতে পারি, আমরা এই সংখ্যাটাকে বৃদ্ধি করতে পারি আমাদের ক্ষমতার মধ্যেই। বাট এর মধ্যে আমি যদি শুধু 4টি সংখ্যাকেই ধরে থাকি তাহলে আমরা সবসময় জানেন যে এই জাহাজের সাথে অনেক সহযোগী আছে না? আছে, সহযোগী আছে এবং শুধু সহযোগী নাম, ইচ্ছা করে সার্ভেয়ারের সংখ্যা আমরা একটু ম্যানিপুলেট করতে পারি, খুলনা থেকে ঢাকা, ঢাকা থেকে খুলনা, এইভাবে করে আমরা সংখ্যাটাকে কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারি। যদি আমার 4 জন সার্ভেয়ারকেই আমি মুখ্য ধরে বিষয়টিকে ক্যালকুলেট করি তাহলে আপনি দেখবেন যে এই 8,000 জাহাজের মধ্যে সবগুলো কিন্তু কিছু পার্সেন্টেজ জাহাজ আউট অফ অপারেশন থাকে, তারা সময় মতো সার্ভেটা না করে ওই তার যে ডকিং কার্যক্রমগুলি শেষ করে তার পরবর্তীতে আসে। তো সেইভাবে হিসাব করলে প্রায় 200 জাহাজ এর মধ্যে থেকে বাদ চলে যাবে, তাহলে থাকে 600। এই 600টা জাহাজ যদি আমি 6,000 জাহাজ যদি আমি 4 জন সার্ভেয়ারকে দিয়ে আমি করাই তাহলে আমার আসে আপনার এক একজন সার্ভেয়ারের এগেনস্টে প্রতিদিন আমি 365 দিন সার্ভে করে আমি এটা ধরছি না, আমি যদি মনে করি যে একজন সার্ভেয়ার 300 দিন জাহাজটাকে সার্ভে করবে তাহলে তার একজন সার্ভেয়ারের রেশিওতে 3 থেকে 4টা জাহাজের বেশি হয়তো পড়বে না। তো এই 3-4টা জাহাজ সার্ভে করা কিন্তু খুব দুরূহ কাজ নয়। তার মধ্যে আবার সার্ভের কিন্তু অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, আমি আপনাকে একটু বিস্তারিতই বলতে চাই। সার্ভের কিন্তু ক্লাসিফিকেশন আছে, একটি হচ্ছে আপনার নিউ বিল্ড, একটা নতুন রেজিস্ট্রেশনের সার্ভে আছে, একটা আছে আপনার প্রোটোকল সার্ভে আছে, আপনার যে জাহাজগুলি আপনার বে ক্রস করে তাদেরকে কিছু স্পেশাল সার্ভে করতে হয়। এই সমস্ত কিছুর জন্য কিন্তু আরেকটা হচ্ছে আপনার অ্যানুয়াল সার্ভে। এই সার্ভেগুলিকে যদি আপনি ধারাবাহিকভাবে দেখেন তাহলে কতগুলি সার্ভে, যেটা আপনি নতুন জাহাজকে সার্ভে করতেছেন, এই জাহাজের সার্ভেটা কিন্তু একমাত্র সার্ভেয়ারের উপরে ডিপেন্ডেন্ট না। এখানে আমার প্যানেল সুপারভাইজার আছে, প্যানেল সুপারভাইজার একটা জাহাজ যখন নির্মাণ কাজ হয় তার স্টিল কাটিং থেকে শুরু করে জাহাজ নির্মাণ থেকে শুরু করে জাহাজ পানিতে নামা পর্যন্ত সে টোটাল 8-9টি ধাপে জাহাজটাকে পরিদর্শন করে। এবং আমরা যে এই যে বারবার শুনি যে সার্ভেয়াররাই শুধু সার্ভে করে, তা নয়, বিভিন্ন ধরনের আরো অফিসার আছে, অনেকেই আছে, এটা একটা সিস্টেমের মধ্যে অনেকের দায়িত্ব এর মধ্যে ইনভলভ আছে। সার্ভেয়ার শুধুমাত্র এটাকে অথেন্টিকেট করে, এটা ফাইনালি একটা সিগনেচার করে তাকে একটা সার্টিফিকেট ধরা দিচ্ছে, কিন্তু এই সার্ভে করার আগে একটি জাহাজ যখন নির্মাণের কাজ শুরু হয় সেখান থেকে আপনার ধাপে ধাপে অনেকগুলি পর্যায় পর্যন্ত যায় এবং এই যে পর্যায়গুলি সে কাটায় আসে, একটা জাহাজ কিন্তু হঠাৎ করে নষ্ট হয়ে যায় না। তার যদি নির্মাণ ত্রুটি থাকে তাহলে আমি বলবো যে ওখানে যে যিনি লেবার আর্কিটেক্ট ইনভলভ ছিলেন এটা তার একটা দায়বদ্ধতা আছে, ওখানে যারা নির্মাণের সঙ্গে যে শ্রমিক যারা জড়িত ছিল তাদের একটা দায়বদ্ধতা আছে, যিনি মালিক যে জাহাজে যে ধরনের সঠিক জিনিসপত্র সরবরাহ করার কথা ওটা করেছেন কিনা
তার একটা দায়বদ্ধতা আছে। এই সবগুলি কাজ ধাপে ধাপে যখন সম্পন্ন হয়, জাহাজটা যখন অপারেশনের জন্য পানিতে নামে, তখন সার্ভার এটাকে ফাইনালি চেক করে এবং তাকে এটা অথেন্টিকেট করে একটা সার্টিফিকেট দেয়। আর উনি যে সার্টিফিকেটটা দিচ্ছেন, এই সার্টিফিকেটটা কোনোভাবেই ওনার মন গড়া সার্টিফিকেট হতে পারবে না। এই সার্টিফিকেটগুলো হতে হবে এই যে ধারাবাহিক যে পরিদর্শনগুলি হয়েছে জাহাজের, এবং সকল যে নেভাল আর্কিটেক্ট যারা এটাকে, প্যানেল সুপারভাইজার যারা এটাকে রিপোর্টটা করেছেন, সবগুলো রিপোর্টের ইভ্যালুয়েশনের ভিত্তিতেই সার্ভেটা দিয়ে থাকেন। কমরেড আরিফ, আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করি। আমার কথা হচ্ছে যে 4 জন তো আছে, আমাদের 12 জন বা 15 জন দরকার কিনা? আমি এটাকে কখনোই ডিনাই করি নাই যে আমার সার্ভেয়ারের সংখ্যা বৃদ্ধি করার প্রয়োজন নাই, একথা আমি বলছি না। আমার অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু আমার এক্সিস্টিং যে সংখ্যা আছে এবং এই কাজটার মধ্যে যে একটা টিম ওয়ার্কের মাধ্যমে ধারাবাহিকভাবে যে কাজটা সম্পাদন করে থাকি, তার মধ্যে সকলের দায়বদ্ধতা আছে। আমি চট করে কোনো একটা সমস্যা হলেই আমি বলতে পারি না যে এই সার্ভেয়ার কাজটা করে নাই বলেই এই জিনিসটা নষ্ট হয়েছে। নো, এটা কিন্তু এরকম না। বিষয়টা কিন্তু সকলেরই একটা দায়বদ্ধতা আছে, সার্ভে বিষয় এটা। আর আমি অবশ্যই স্বীকার করি যে আমার এখানে সার্ভেয়ার আরো প্রয়োজন আছে। আমাদের কিছু সার্ভেয়ার ইতিমধ্যে নিয়োগ হয়েছে এবং আমরা তাদেরকে অচিরেই পেয়ে যাব, এবং সেই ক্ষেত্রে আমার সার্ভেয়ারের সংখ্যা ডাবল হয়ে যাবে। সুতরাং আমরা এখন যে অবস্থানের মধ্যে আছি তার থেকে আমরা আরো বেশি ভালো একটা অবস্থানের দিকে এগিয়ে যেতে পারবো। এখন আমি আরো কতগুলি বিষয় এখানে এসছে, যেটা হচ্ছে আপনার একটা জাহাজের ম্যানিং সঠিকভাবে হচ্ছে কিনা। এখন একটা জাহাজ যখন সার্ভে সার্টিফিকেট নেয়, তখন তাকে একটা ম্যানিং সার্টিফিকেট করাতে হয়। এই ম্যানিং সার্টিফিকেট যতক্ষণ পর্যন্ত সে সঠিক মাত্রায় ম্যানিং না করে, ততক্ষণ পর্যন্ত আমরা ওই জাহাজকে অপারেট করার সুযোগ দেয় না। হ্যাঁ, এখন যে লোকটি একটা ক্লাস 1 মাস্টার অথবা ক্লাস 1 ড্রাইভারের সার্টিফিকেট অর্জন করে উনি জাহাজটিকে অপারেট করেছেন, তার এই সার্টিফিকেটটা সঠিক কি বেঠিক এটা দেখবার জন্য কিন্তু আমাদের একটা মেকানিজম আছে, এবং সেই মেকানিজমটাকে আমরা যথাযথভাবে পালন করে আমরা এই কাজটা করছি। এখন একটা মাস্টার বা একটা ড্রাইভার, আপনি বলতে পারেন না যে সকল মাস্টার একই স্ট্যান্ডার্ডের, এটা কিন্তু কখনো হয় না। একটা জাহাজের মাস্টারের এফিসিয়েন্সি হয়তো 10-এ 10 হতে পারে, একজনের হয়তো 9 হতে পারে, বা কারো 6 হতে পারে। এখন এই যে ক্যাটাগরিটা, এইটা একজন সার্ভেয়ার কিন্তু জানবে না। এই জিনিসটা জানবেন ওই জাহাজের মালিক, সংশ্লিষ্ট যিনি মালিক, উনি যদি মনে করেন যে এই মাস্টারটা সঠিকভাবে কাজ করছে না, এই ড্রাইভারটা সঠিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারছে না, এটা ওনার দায়িত্ব এটাকে আইডেন্টিফাই করা এবং তাকে উনি কাজে রাখবেন কি রাখবেন না, এটা একান্তই ওনার দায়িত্ব, এবং সেভাবে ওনাকে এই দায়িত্বটা নিতে হবে। ধন্যবাদ আপনাকে। জনাব নিজাম, আজকাল দেখেন চারদিকে শুধু আগুন জ্বলছে, এখানে আগুন, ওখানে আগুন, ওখানে আগুন। তো এই যে নৌ নিরাপত্তা, এই নৌ নিরাপত্তা আমাদের জাহাজেও তো আগুন ধরতে পারে। তো এই যে বিশাল বিশাল জাহাজ, এখন লিফট চলছে, সব চলছে, বড় বড় জাহাজ, এখানে অগ্নি নির্বাপনের কি বন্দোবস্ত আপনারা রেখেছেন? এখানে আমাদের ফায়ারের কিছু ইকুইপমেন্টস আছে, আর আমাদের সেন্ট্রালি লাইন করা আছে, যে আমরা ইনিশিয়াল স্টেজে আল্লাহ না করে কোথাও যদি এরকমের দুর্ঘটনা ঘটে যায়, তাৎক্ষণিকভাবে সবগুলো আপনার কল ছেড়ে দিয়ে সেটা বড় ধরনের পাইপ দিয়ে লাইনটা করা আছে আমাদের। এরকম একটা অগ্নি নির্বাপনের ব্যবস্থা আছে? জি, এবং ফায়ার ফাইটিং এর জন্য ইসলাম, এই অগ্নি নির্বাপনের ব্যবস্থা আসলে কি রকম আছে এটা আপনার কাছে শুনবো ডক্টর মীর তারিক আলীর কাছে। তার আগে ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে, আশা করি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। কমোডর সৈয়দ আরিফুল ইসলাম, এই যে অগ্নি নির্বাপন নিয়ে কথা বলছিলাম, চারদিকে আগুন, তো আমাদের নিজামুদ্দিন ভাই তো বললেন যে তাদের জাহাজগুলোতে অগ্নি নির্বাপনের সব রকম ব্যবস্থা আছে। কয়েক বছর আগে আমাদের মেরি অ্যান্ডারসন কিন্তু একদম ছাই হয়ে গিয়েছিল। তো আপনি কতটুকু জানেন? আপনি তো প্রায়ই পরিদর্শনে যান দেখি, আপনি কতটুকু জানেন এই নৌ নিরাপত্তার ক্ষেত্রে যে অগ্নি নির্বাপন, সেক্ষেত্রে তারা কতটা প্রস্তুত? আপনাকে ধন্যবাদ। আসলে একটা জাহাজ যখন তৈরি হয়, তার নির্মাণের সময় তার ফায়ার ফাইটিং অ্যারেঞ্জমেন্টটা করা থাকে, যে এই জাহাজে কি কি ধরনের আগুনের সম্ভাবনা আছে এবং সেইখানে কোন আগুনের এগেনস্টে কি ধরনের ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা হবে, সেই পরিকল্পনাটা জাহাজের মধ্যে থাকে, এবং এটা জাহাজের একটা প্রমিনেন্ট জায়গায় এটা দেওয়া থাকে, যাতে যে কেউ এটাকে দেখে ওই অগ্নি নির্বাপন এই যন্ত্রটাকে সে ব্যবহার করতে পারে এবং সময় মতো সে যেতে পারে। এখন আমি যদি একটা মোটা দাগে বলি, যে কোনো জাহাজে 3 ধরনের অগ্নিসংযোগ হতে পারে। একটা হচ্ছে সলিড ফায়ার, একটা লিকুইড ফায়ার, এবং একটা হচ্ছে আপনার ইলেকট্রিক ফায়ার। এবং এই 3 ধরনের ফায়ার ফাইটিং এর জন্য 3 ধরনের ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট কিন্তু আলাদাভাবে সজ্জিত থাকে, বিন্যস্ত থাকে পুরো জাহাজের ভিতরে। আমাদের দেশে
মানে এটা আল্লাহর একটা রহমত যে এই ঠিক অগ্নিকাণ্ডের কারণে জাহাজের ক্ষয়ক্ষতি কিন্তু অনেক কম, অন্যান্য যে কারণগুলি আছে তার চাইতে আগুন লেগে জাহাজের ক্ষতির সংখ্যা এবং পরিমাণ অনেক কম। এই যে জাহাজের মধ্যে যে বিষয়টা থাকে যে আপনার একটা ফায়ার হাইড্রেন্ট থাকে, একটা অগ্নি নির্বাপনের জন্য একটা আলাদা আলাদা অ্যারেঞ্জমেন্ট করা থাকে এবং জায়গায় জায়গায় ফায়ার হাইড্রেন্টের ব্যবস্থা করা থাকে এবং তার কাছে ফায়ার হোজ লাগানো থাকে। এবং এই ধরনের যদি কোনো বড় ধরনের অগ্নিকাণ্ড সংঘটিত হয়, স্পেশালি যদি কোনো সলিড ফায়ার হয়, তাহলে সেটাকে সেই ফায়ারটাকে ফাইট করার জন্য ওই ধরনের অ্যারেঞ্জমেন্টটা থাকে। আবার ইলেকট্রিক ফায়ারের জন্য আপনার জায়গায় জায়গায় কার্বন ডাইঅক্সাইডের অ্যারেঞ্জমেন্ট থাকে, যার মাধ্যমে তারা এই ধরনের অগ্নি নির্বাপন করতে পারে। আর যদি এটা লিকুইড ফায়ার হয়, যদি কোনো তেলের থেকে আগুন হয়, তো সেটাকে ফোম টাইপ এক্সটিংগুইশার বা এই ধরনের কোনো এক্সটিংগুইশার তার কাছাকাছি অবস্থানে রেখে দেওয়া হয়, যাতে করে খুব সহজে এই ধরনের জাহাজগুলো অনেকটাই নিরাপদ। আমাদের জাহাজগুলো অনেকটা নিরাপদ মানে কি ডিজাইনের দিক থেকে নিরাপদ, মানে ফায়ার ফাইটিং এর যে ইকুইপমেন্টগুলি থাকা দরকার এবং যে ধরনের ডিজাইন থাকা দরকার, আমি মনে করি যে আমাদের নেভাল আর্কিটেক্ট যে এই ধরনের ডিজাইন করেন, ওনারা এই বিষয়টাকে মাথায় নিয়ে জাহাজকে ডিজাইন করেন। কিন্তু এই জিনিসগুলি সঠিকভাবে কার্যকারিতা আছে কিনা এটা মালিক সরবরাহ করা দরকার, এবং ডিপার্টমেন্ট অফ শিপিং যখন সার্ভে করে তখন এগুলি মেয়াদ উত্তীর্ণ কিনা, এগুলো সঠিক অবস্থানে আছে কিনা, এটা দেখার দায়িত্ব ডিপার্টমেন্ট অফ শিপিং এর। ডক্টর মীর তারেক আলী, এই একই বিষয়ে আপনাকে প্রশ্ন করব যে এই যে অগ্নি নির্বাপন ব্যবস্থা, এটা আপনার চোখে কেমন? ধন্যবাদ। আমাদের নৌপথে যে নৌযানগুলো চলে সেগুলো কিন্তু একটা বিধির আওতায় চলে। নৌযানের নির্মাণ থেকে শুরু করে নৌযানে কি কি ইকুইপমেন্ট আপনি ব্যবহার করবেন, নৌযানের ম্যানু কিরকম হবে, সবকিছু কিন্তু আমার বিধিতে বলা আছে। তো বিধিতে আপনার অগ্নি নির্বাপন কিভাবে করা হবে বা অগ্নি নির্বাপনের জন্য কি কি ব্যবস্থা একটা নৌযানে থাকবে সেগুলো কিন্তু বলা আছে। এখন অগ্নি নির্বাপন করার জন্য আপনি যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করবেন সেগুলো আসলে কাজ করছে কিনা এটা সার্ভের সময় অবশ্যই দেখা হয়, এবং এগুলো সার্ভে বাদেও যখন অন্য সময় চলে সেই সময় যারা অপারেট করেন এটা তাদের দেখভাল করার কথা। তো আমি মনে করি যে আমাদের নৌযানে এই লাইফ সেভিং অ্যাপ্লায়েন্সেস প্লাস আপনি যেটা বললেন যে ফায়ার ফাইটিং, এই জিনিসগুলো আসলে আরেকটু ভালো করে দেখা দরকার যে এগুলো ইকুইপমেন্ট আছে, ধরে নিলাম যে আছে, কিন্তু যখন দরকার পড়বে সেই মুহূর্তে এটা ব্যবহার করা যাবে কিনা সেটা কিন্তু অবশ্যই চেক করা দরকার। নিজাম ভাই, এই যে আপনি বললেন যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি অগ্নি নির্বাপনের জন্য আছে, কিন্তু আপনার যে জনবল তারা এই ব্যাপারে প্রশিক্ষিত কিনা, তাদের মাঝে মাঝে আপনারা প্রশিক্ষণের ব্যবস্থা করেন কিনা? অর্থাৎ দেখা গেল আগুন ধরে গেল, তারা কিছুই জানে না, তখন তো যার যার মধ্যে ঝাঁপ দিয়ে যদি নদীতে পড়ে যায় তাহলে লঞ্চটা তো যাবে আপনার। আসলে এই চিন্তাটা আমাদের থাকা উচিত, প্রত্যেকটা মালিকের ক্ষেত্রে এই চিন্তাটা থাকা উচিত। তো সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি মনে করি যে আমরা যখন জনবল নিয়োগ দিয়েছি, জাহাজের A to Z সকল বিষয়ে তাদেরকে ধারণা দিয়ে, বা দেখা গেছে যে আপনার মাস্টারদের মাধ্যমে অথবা প্রথম শ্রেণীর ড্রাইভারদের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণটা আমরা ওইভাবে দিয়ে আসছি। কারণ আমাদের পক্ষে তো সম্ভব না, যেহেতু জাহাজে যারা প্রথম শ্রেণীর মাস্টার থাকেন, ড্রাইভার থাকেন, তারাই এইসব বিষয়গুলো দেখভাল করেন এবং তারা ইনস্ট্রাকশন দিয়ে সবাইকে পরিপূর্ণভাবে ট্রেন আপ করে নেয়। আমি একটু অ্যাড করতে চাই, আপনার এই অগ্নি নির্বাপনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই বিষয়ের শুধুমাত্র মালিক শ্রমিক না, এখানে সকলেরই দায়িত্ব আছে। একটা জাহাজে যখন আগুন ধরে, আপনার জাহাজের আগুন কিন্তু ব্যাপক, এটা কিন্তু ওই বিল্ডিং এর আগুনের চাইতেও অনেক ব্যাপক হয়, এবং কোনো জায়গাতে যদি আপনার অগ্নি সংযোগ ঘটে সেখানে শুধু ফুয়েলই না, আপনার মানুষের জন্য কিন্তু এটা হ্যাজার্ডাস। ওখানে ফিল্ম তৈরি হয়, ওখানে মানুষ ওখানে ভিতরে ঢুকতে পারে না, ফায়ার ফাইট করতে পারে না, এবং এক কম্পার্টমেন্টের মধ্যে যদি আগুন লাগে তাহলে সেটাকে আইসোলেট করে যাতে এই আগুনটা আরেক জায়গাতে ছড়ায় না যায়, এটা কিন্তু একটা প্রশিক্ষণের ব্যাপার। এটা যদি জাহাজের ক্রু যারা কাজ করে, আমাদের কার্গো জাহাজ যেগুলি আছে সেখানে তো খুবই কম সংখ্যক লোক কাজ করে, 10-12 জন লোক কাজ করে, এবং এই 10-12 জন লোকের পক্ষে এই ধরনের যদি কোনো একটা হয়, আগুনের ঘটনা ঘটে জাহাজের মধ্যে, তাহলে কিন্তু তাদের পক্ষে এটাকে ট্যাকেল দেওয়া খুবই কঠিন একটা কাজ হয়ে যায়। তো তখন তাদের জন্য সবচেয়ে বড় যে কাজ সেটা হচ্ছে যে ওই কম্পার্টমেন্টটাকে আইসোলেট করে ফেলা। আইসোলেট করতে হলে মানে এই কম্পার্টমেন্ট, জাহাজের মধ্যে কিন্তু বিভিন্ন মানে ছোট ছোট কম্পার্টমেন্টের সমষ্টি কিন্তু একটা জাহাজ। এখন এই আগুনটা যদি লাগে এবং এটাকে যদি তারা এটাকে সিল করে দিতে পারে, এবং এটাকে বলে আপনার বাউন্ডারি কুলিং করতে হয়, এর পাশের যে অ্যাডজাসেন্ট যে বাউন্ডারিগুলি আছে, যে কম্পার্টমেন্টগুলি আছে, জাহাজের লোকের উদ্দেশ্য হওয়া উচিত যেন এই আগুনটা ছড়ায় পাশের কম্পার্টমেন্টে চলে না যায়, এবং এই জন্য তার এখানে আগুন নেভানোর চাইতে তার পাশের জায়গাকে ঠান্ডা করার দায়িত্বটা আরো অধিক পরিমাণে নেওয়া দরকার। এই জন্য আমরা সবসময় বলে থাকি যে আপনারা যদি জাহাজে যারা
চাকরি করেন, যারা দায়িত্বে আছেন, তারা সবসময় চেষ্টা করবেন যেন এই ধরনের দুর্ঘটনা না ঘটে, এবং যদি দুর্ঘটনা ঘটেই যায় তাহলে ফায়ার ফাইটিং এর চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেন আপনার পাশের কম্পার্টমেন্টে এই আগুনটা ছড়ায় পড়তে না পারে, সেটাকে কন্টেইন করার দায়িত্বটা সকলে নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে জাহাজ মনে করেন যদি পোতাশ্রয়ে যদি থাকা অবস্থায় একটা জাহাজের আগুন লেগে যায়, তাহলে এই জাহাজের যিনি মাস্টার আছেন অথবা ড্রাইভার আছেন, তার সবার আগে দায়িত্ব হওয়া উচিত উনি যেন পোতাশ্রয় থেকে ইমিডিয়েটলি সরে যান, ওখান থেকে যেভাবে হোক ওটাকে সরাই দেওয়া, টাক দিয়ে হোক বা জাহাজটা নিজের পাওয়ারে হোক চলে যাক। যদি এভাবে সে চলে যেতে পারে তাহলে ওই জাহাজটা তো সেফ হলো, পাশাপাশি যে অন্যান্য যে জাহাজগুলি আছে সেগুলো ওখান থেকে রক্ষা হতে পারে। আপনি একটা বিল্ডিং এ আগুন ধরলে কিন্তু বিল্ডিংটাকে ওখান থেকে আইসোলেট করতে পারেন না, কিন্তু যদি একটা জাহাজের মধ্যে আগুন লাগে, এই জাহাজটা যেন এই আগুনটা যেন অন্য জায়গাতে ছড়ায় না যায়, আপনি এটাকে আইসোলেট করে ফেলতে পারেন। একটা টাক দিয়ে টান দিয়ে হয়তো তাকে মাছ নদীতে নিয়ে তাকে অ্যাঙ্কর করায় দিতে পারেন, যদি হারবারের মধ্যে এই ধরনের কোনো সিচুয়েশন ঘটে থাকে। তাই আমি সকলে বলবো যে এটার ব্যাপারে সকলেরই একটা সচেতনতা দরকার, এবং আগুনকে ভয় না পেয়ে আগুনকে যেন আমরা প্রতিরোধ করতে পারি সঠিকভাবে সম্মিলিত হবে, সেই প্রচেষ্টা সকলের থাকা দরকার। ডক্টর মীর তারিক আলী, আপনি তো এই ব্যাপারে কিছুক্ষণ কথা বলছিলেন, কিন্তু আমি আপনার কাছ থেকে আরো কিছু সাজেশন চাই। এই ব্যাপারে আমার সাজেশন যেটা হলো সেটা হলো যে ইকুইপমেন্ট যেগুলো আছে এগুলো তো অবশ্যই আপনার মেয়াদের মধ্যে থাকতে হবে। মেয়াদোত্তীর্ণ ইকুইপমেন্ট কোনোভাবে ব্যবহার করা যাবে না, এবং সাথে সাথে জাহাজে যারা মাস্টার, ড্রাইভার এবং অন্যান্য প্রফেশনাল লোকজন আছেন তাদেরকে এই ব্যাপারে রেগুলার ফায়ার ড্রিল করার কথা। আপনি ফায়ার ড্রিল, তারপর তাদের উন্নত প্রশিক্ষণ ফায়ার ফাইটিং এর ব্যাপারে, এগুলোর ব্যাপারে কিন্তু এখন থেকে আসলে আমাদের আরো জোর দিতে হবে। নিজাম ভাই, বহুদিন যাবত লঞ্চ কিন্তু দুর্ঘটনায় পতিত হচ্ছে না, এটা নিয়ে আমাদের সরকার, আমাদের এই সংশ্লিষ্ট সব অধিদপ্তর, আমরা যাত্রীরা সবাই খুব স্বস্তিতে আছি, কিন্তু লঞ্চ দুর্ঘটনা আর সামনে ঘটবে না, যাত্রীবাহী বা মালবাহী ঘটবে না, এটা কিন্তু বলা যায় না নিশ্চিত করে, ঘটেই যেতে পারে। আমরা সেই যে রুস্তম, হামজা, উদ্ধারকারী জাহাজ কিছু আছে, আমাদের কিন্তু যখন লঞ্চ দুর্ঘটনা, এই পিনাক দুর্ঘটনা ঘটেছিল বা পরবর্তীতে, তখন কিন্তু আমাদের কথা ছিল যে আমরা আরো উদ্ধারকারী জাহাজ কিনবো এবং বিভিন্ন জায়গায় সেটা আমরা রাখবো, যাতে নাকি দুর্ঘটনা ঘটার সাথে সাথে আমাদের সেই উদ্ধারকারী জাহাজ যেতে পারে। কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু সব ভুলে গেছি, বিস্মিত হয়ে গেছি, আমরা ধরে নিয়েছি যে আর দুর্ঘটনা ঘটবে না, কিন্তু আবার যদি দুর্ঘটনা ঘটে তখন কিন্তু সেই গল্পে আমরা ফিরে যাব। সুতরাং সেই যে আমাদের উদ্ধারকারী জাহাজ, এগুলো নিয়ে আপনাদের দাবি কি, আপনাদের বক্তব্যই বা কি? আমাদের আসলে মাননীয় প্রধানমন্ত্রীর মিশন ভিশন বাংলাদেশের উপরে যেভাবে রেখেছেন সে, তাতে আমাদের এই উদ্ধারকারী জাহাজের যে আমাদের ডিমান্ড আছে সেগুলো আমি মনে করি খুব দ্রুতই এগুলি আমাদের দরকার, এবং সামনের দিকে দরকার। কিন্তু আপনারা সেই দাবিটি মাননীয় প্রধানমন্ত্রীর টেবিল পর্যন্ত পৌঁছিয়েছেন কিনা? এই দাবিটা অ্যাকচুয়ালি আমাদের ব্যবসায়ীদের দাবি আছে, এর পাশাপাশি যদি মন্ত্রণালয়ের সাপোর্ট থাকে, আপনারা মন্ত্রণালয়কে বলেছেন কিনা, চিঠি দিয়েছেন কিনা? এ ব্যাপারে আমরা মন্ত্রণালয় আমাদের সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন থেকে হয়তোবা দিয়েছেন, এটা আমি সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন, আপনিও কিন্তু এই লঞ্চ মালিক সমিতির একজন মানুষ, তো আমার কথা হচ্ছে আপনারা যদি এটা না চান, ওই যে বলা হয় যে সন্তান যদি দুধ না চায় মা নাকি দুধ দেয় না, তাহলে আপনারা এই উদ্ধারকারী জাহাজের ব্যাপারে কোনো আন্দোলন বা কোনো চিঠি বা স্মারক এগুলো দেবেন কিনা? তবে আমাদের জননেত্রী শেখ হাসিনার নিকট আমার মনে হয় না যে আমাদের কোনো আন্দোলন করে এটা পরিপূর্ণতা দাবি দিতে হবে। ইনশাল্লাহ উনি যথেষ্ট এ ব্যাপারে আমাদের দৃষ্টি রেখেছেন। সারা বাংলাদেশে যেভাবে ড্রেজিং শুরু করেছেন, ইনশাল্লাহ আমাদের নৌ সেক্টর ঝিমিয়ে যাওয়ার অবস্থা ছিল, আজকে সেই পুনরুদ্ধার করার জন্য সে সচেষ্টভাবে নৌ পরিবহন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, এবং সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো দিন রাত চেষ্টা করে সেগুলো ড্রেজিং এর ব্যবস্থা করছেন। এবং আমরা পরবর্তীতে এখন এটা নিয়ে আমরা যে কথাটা আপনি বললেন যে যন্ত্রপাতি বা বড় ধরনের জাহাজ, উদ্ধারকারী জাহাজ, এগুলো নিয়ে আমরা আমাদের FDCCI মাধ্যমে আমরা মন্ত্রণালয়কে আমরা যৌথভাবে আমরা সেগুলাকে নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রস্তাব দিয়ে তারপরে এগুলা আমরা আদায়ের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আপনার কাছে পরে আসি ডক্টর মীর তারিক আলী, জাহাজ কিন্তু বড় হচ্ছে, সুন্দরবনের মতো বিশাল বিশাল জাহাজ কিন্তু আসছে। আগে ছোট ছোট জাহাজ আবার হামজা টান দিয়ে উঠিয়ে ফেলতো, এখন কিন্তু এই হামজার পরিবর্তে আমির হামজা দরকার। আপনার বক্তব্য কি? ধন্যবাদ। আমরা অনেক দিন ধরেই আমাদের একমাত্র ভরসা ছিল রোস্তম এবং হামজা,
যেগুলোর ক্যাপাসিটি ছিল প্রায় 120 বা 100 টনের কাছাকাছি, দুটো মিলে হয়তো 200 টন বা 250 টন। এবং রুস্তম হামজার অনেক বয়স হয়ে গেছে। এরপরে আপনার সাউথ কোরিয়া থেকে আরো দুটি উদ্ধারকারী নৌযান আনা হলো, নির্ভীক এবং প্রত্যয়, এবং এগুলোর এক একটার ক্যাপাসিটি 250 টন করে। তো দুটা যখন একসাথে কাজ করবে তারা 500 টন পর্যন্ত উত্তোলন করতে পারবে। কিন্তু আমাদের যে সুন্দরবন হ্যাঁ সেটাই বলছি, এখন আমাদের নৌযানের সংখ্যা, নৌযানের আকার অনেক বেড়ে গেছে। তো এখন 2000-2500 টনের আমার নৌযান চলাচল করছে। এবং এই ব্যাপারে বিআইডব্লিউটি এর সাথে আমাদের বুয়েট একটা প্রকল্প আমরা করছি, যে আমাদের নদীপথে এই বড় বড় নৌযানগুলো যদি দুর্ঘটনায় পড়ে তাহলে তাদেরকে উদ্ধার করার জন্য আমাদের আরো বড় আকারের উদ্ধারকারী নৌযান দরকার। এ ব্যাপারে আমাদের বর্তমানে ফিজিবিলিটি স্টাডি চলছে, যে আমরা সর্বোচ্চ কত সাইজের আমাদের উদ্ধারকারী নৌযান এই নৌ রুটে চলাচল করে উদ্ধারকারী নৌযানকে উদ্ধার করতে পারবে, সে ব্যাপারে ফিজিবিলিটি স্টাডি হচ্ছে। এবং ফিজিবিলিটি স্টাডির কাজ শেষ হয়ে গেলেই আমরা সেই অনুযায়ী বর্তমান সরকার এই উদ্ধারকারী নৌযান কিনবে বলে আমরা আশা করছি। খবর সৈয়দ আরিফুল ইসলাম, এখানে বিআইডব্লিউটি এর কেউ থাকলে আরেকটু পরিষ্কার করা যেত, যেহেতু নেই, আপনি একই ভবনে অফিস করেন। তো আমার কথা হচ্ছে যে এই আমাদের এই নির্ভীক, প্রত্যয়, আমি, এই হামজা, এগুলো ছাড়াও আমাদের আরো বড় আকৃতির আমাদের উদ্ধারকারী জাহাজ দরকার আছে কিনা? আপনাকে ধন্যবাদ। অবশ্যই উদ্ধারকারী জাহাজের দরকার আছে, এবং আমাদেরকে তারিক আলী সাহেব যেটা বললেন যে ক্যাপাসিটির কথা, আমাদের প্রথমে রুস্তম ছিল, হামজা ছিল, এরপরে আমাদের আসছে নির্ভীক, আসছে প্রত্যয়, আসছে, সম্মিলিতভাবে আমাদের একটা সক্ষমতা তৈরি হয়েছে। এবং এই জাহাজগুলো আসছে কিন্তু খুব বেশি দিন হয় নাই, এবং বিআইডব্লিউটি নিশ্চয়ই তাদের পরিকল্পনা থাকবে উদ্ধার কার্যক্রম যেন সঠিকভাবে পরিচালনা করতে পারে। তবে আমি এই উদ্ধার কার্যক্রমকে শুধুমাত্র আর্মির হামজা অথবা রুস্তম, নির্ভীকের মধ্যে আমি সীমাবদ্ধ রাখতে চাই না। উদ্ধার কার্যটা কিন্তু মানে যখন আমি উদ্ধারকারী জাহাজের কথা বলছি, এটা শুধুমাত্র একটা ক্রেনশিপ নয়। উদ্ধারকারী জাহাজ মানে কিন্তু আপনার টাগবোট, উদ্ধারকারী জাহাজ মানে হচ্ছে আপনার এরকম উদ্ধারকারী জাহাজ, অ্যাম্বুলেন্স, এই সকল কিছু মিলাই কিন্তু আপনার উদ্ধার ব্যবস্থা। আমার যেরকম টাগের প্রয়োজন আছে, টাগ কিন্তু শুধু উদ্ধার কার্যে ব্যবহৃত হয় না, এটা জাহাজের ডে টু ডে প্রয়োজনে এটা ব্যবহার হয়, ফায়ার ফাইটিং এর জন্য ব্যবহার হয়, অ্যাম্বুলেন্স শিপ দরকার হয় আপনি যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তো সবকিছু মিলে একটা উদ্ধার কার্য। এবং আবার যখন আপনি বলেছেন যে যদি আমাদের বড় ধরনের লঞ্চের কোনো দুর্ঘটনা ঘটে, ডুবে যাওয়ার ঘটনা ঘটে, তো ডুবে গেলে আমি কেবলমাত্র চিন্তা করি যে আমি 200 টন ক্যাপাসিটি থাকলে বা 2টা ক্রেন থাকলে আমি 500 টন এক কুলে তুলে ফেলবো। আসলে তুলে ফেলাটাই তো কিন্তু সমস্যার সমাধান না। আমাকে এই তুলে ফেলার জন্য আপনি জাহাজ যত বড় হবে তত বড় ক্রেন কিনতে হবে, এরকমও কোনো মানে একক ফর্মুলা নাই। এখানে অনেক ধরনের কনসেপ্ট আছে। জাহাজকে আপনি বেলুনিং এর মাধ্যমে আপনি এটাকে ভাষায় তুলতে পারেন। একটা জাহাজ যদি হয় ডুবে যায়, তাহলে সেই জাহাজটিকে আপনি অনেক ধরনের মেথডস আছে, যে আপনি যদি মানে বেলুনিং এর মাধ্যমে যদি জাহাজটাকে তুলে ফেলতে পারেন, সেটাও একটা সমাধান। তো আমাদের এককভাবে চিন্তা না করে উদ্ধারকারী জাহাজের যেমন দরকার আছে, সাথে সাথে অন্যান্য সরঞ্জাম, টাগ বোট, অ্যাম্বুলেন্স বোট, সার্ভিস বোট, এই ধরনের নৌযানের প্রয়োজন আছে। তো সবগুলি যদি আমরা এক জায়গাতে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের উদ্ধার কার্যগুলি ত্বরান্বিত হবে এবং আমরা সঠিকভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে পারবো। নিজাম ভাই, এই যে আপনাদের লঞ্চের সমস্ত দিক থেকে আপনি শুধু প্রশংসার কথা বলছেন, আমি একটি খারাপ কথা বলি, সেটা হচ্ছে আজকাল দেখা যায় যে বিভিন্ন লঞ্চে আমরা উঠলাম, একটা ভালো ক্যাবিন নিলাম যেটা এসি, যখন ভিতরে গেলাম দেখা গেল যে সেটা এসি নাই, এবং সেটা যে সমস্ত ব্যবস্থা থাকার কথা সেই সমস্ত ব্যবস্থা নাই, জেনারেটর চলছে না, এরকম বিভিন্ন কথা বলে ফ্যানটাও ছাড়তে পারছে না। এইভাবে সদরঘাটে কিন্তু বড় বড় বিলাসবহুল লঞ্চে এই ঘটনাগুলো ঘটছে। এগুলো কিন্তু যাত্রীদের সাথে এক ধরনের প্রতারণা। এই প্রতারণা বন্ধ হবে কবে? আমি যতটুকু জানি অ্যাকচুয়ালি আপনি যে কমপ্লেইনটা করেছেন, এটা বিলাসবহুল লঞ্চে হয় না, এটা আমি একটু বলি, আমি গত সপ্তাহে চাঁদপুরে গেছিলাম এবং বিআইডব্লিউটি এর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছিলেন উনি যাবেন, এবং আমি যখন গেলাম দেখা গেল যে একটা এসি ক্যাবিন দুটো নিলাম, দুটোতেই এসি চলে নাই। আমরা একদম ধরে গেছি। এটার নাম ছিল আপনার একটা জাহাজ, আমি জাহাজটার নাম নাই বললাম, কিন্তু এটা একেবারেই এই অবস্থায় আমাদের সারা পথ কষ্ট দিয়ে নিয়ে গেছে। তো যেটা বলতেছিলাম আর কি, অ্যাকচুয়ালি এই জাহাজ হয়তো বা পুরোনো জাহাজ, যেগুলো বিলাসবহুল নতুন জাহাজ আসছে, তো ম্যাক্সিমাম বরিশাল রুটে, তারপরে বরিশালের বাইরে যে রুটগুলো হচ্ছে ওইসব জায়গায় প্রোভাইড করা হচ্ছে নতুন জাহাজগুলি। তো চাঁদপুরে অ্যাকচুয়ালি অনেকদিন যাবতীয় পুরাতন লঞ্চ এবং নতুন লঞ্চ সংমিশ্রণই চলছে।
তারপরে আমি মনে করি যে মানুষের রুচির একটা ব্যাপার আছে। আমি একজন লঞ্চ ওনার হিসেবে আমাকে যেটা আমি প্রয়োজন মনে করি, একজন যাত্রীর কিভাবে সেবা নিশ্চিত করা যায়, একটা যাত্রীকে কিভাবে ভালো সেবা দেব, এই গুডউইলের উপরে আমার আরো 10টা কাস্টমার আসবে বা যাত্রী আসবে, তো সেই ক্ষেত্রে আমার প্রফিটের ভাবে রান করবে, এটা আমাদের টেন্ডেন্সি থাকা উচিত আমি মনে করি। ডক্টর বীর তারিক আলী, আপনার ছোট্ট করে 30 সেকেন্ডের যদি কোনো সাজেশন। ধন্যবাদ। আমাদের এখন নৌযানগুলোর আকার যেরকম বেড়েছে আর কি, এবং সাথে সাথে আমাদের যেটা দরকার, আপনার নৌপথটাও কিন্তু ভালো হতে হবে। শুধু নৌযানের আকার বাড়ালে হবে না, সেই নৌযানটি যাতে নৌপথে ঠিকভাবে চলতে পারে সেটাও ব্যবস্থা করতে হবে। আমি একটু অ্যাড করতে চাই, কিছুদিন আগে আমি বরিশাল গিয়েছিলাম অ্যাডভেঞ্চার 11-এ। আমরা যখন ব্যাক করছিলাম হঠাৎ রাত্রে 1:30টার দিকে দেখি যে জাহাজ লঞ্চ চলছে, লঞ্চের ইঞ্জিন চলছে কিন্তু লঞ্চ আগাচ্ছে না, মানে লঞ্চ হচ্ছে মাটিতে আটকে গেছে। তো আমাদের আসলে এটা এখন খুব আরো ভালো করে দৃষ্টি দেওয়া দরকার। ধন্যবাদ আপনাকে। কমরেড সৈয়দ আরিফুল ইসলাম, আপনার কোনো মেসেজ থাকলে। আমাদের সকল ধরনের নৌযান, যাত্রীবাহী, তেলবাহী এবং মালবাহী নৌযান, সকল নৌযানের আধুনিকায়ন হচ্ছে, এবং এই আধুনিকায়নের সাথে সাথে জাহাজ মালিকরাও অনেক ধরনের ইনভেস্টমেন্ট করছেন, এই জাহাজের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট সংযোজিত হচ্ছে। আমাদের এই একটা সেক্টর, যে সেক্টরটি সকলের কাছে ভালোভাবে পরিচিত না, এই সেক্টরে যারা চাকরি করেন ওনারা কিন্তু বাংলাদেশের অনেক সেক্টরের চাইতে অনেক ভালো বেতন ভাতা গ্রহণ করে থাকে। আমি যারা ইয়াং জেনারেশন আছে, যারা চাকরি খুঁজে বেড়ান, তাদেরকে অনুপ্রাণিত করব যে এই একটি প্রফেশন, যা আপনারা যে যেখানে আছেন এই প্রশিক্ষণে আসেন, ডিপিটিসির মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং প্রশিক্ষিত নাবিক হিসেবে জাহাজে আসেন, সঠিকভাবে নৌযান পরিচালনা করেন, নৌ নিরাপত্তাকে সঠিকভাবে মান্য করে সকলেই জাহাজ পরিচালনা করেন। ধন্যবাদ আপনাদের তিনজনকেই। সুপ্রিয় দর্শক, আজকে আমার হাতে সময় নেই, সঙ্গত কারণে অনুষ্ঠান ইতি টানছি। আল্লাহ হাফেজ।